প্রতিদিনের মতো আজও কলেজে আসার পর মৌ যখন জানতে পারে আগের ঘটনাগুলোর মতোই আজকেও ঈশান কোনো অঘটন ঘটিয়েছে, তখন মেজাজটাই পুরো বিগড়ে যায় মেয়েটার। এই ছেলেটাকে ও বোঝাতেই পারে না যে ওর সামনে কিংবা ওর আশেপাশে কোনো মেয়ের সাথে এরকম করে কথা বললে আর এসব যদি ও জানতে পারে তাহলে মেজাজটা এমনিতেই খারাপ হয়ে যায়। এই ছেলেটার প্রেম ভালোবাসা করার এত কেন দরকার মৌ সেটাই খুঁজে পায় না। প্রতিদিনের মতো আজও কলেজে এসে বান্ধবীদের থেকে জানতে পারল একটা মেয়ের সাথে ঈশান কথা বলার চেষ্টা করেছে। নিজের একমাত্র মামাতো ভাইয়ের নামে এরকম কথা শুনে মৌ একদম চুপ করে রইল। তারপর একটা সময় ছেলেটা কোথায় থাকতে পারে সেটা খোঁজার জন্য যেতে গেলে বান্ধবী মৌকে আটকে দিতে গেলে মৌ হাত জোর করে ছাড়িয়ে নিল। তারপর কলেজের পিছন দিকটা আসতেই দেখলো ঈশান মেয়েটার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছে। মৌ গিয়ে ওদের পাশাপাশি দাঁড়াতেই ঈশান একবার ওর দিকে তাকাতেই মৌ বলতে লাগলো, কি সমস্যা তোর? সত্যি করে বলতো, তুই কি চাইছিস? আমি এই কলেজটা ছেড়ে দেই? তোর কি আমার বান্ধবীগুলোকে চালিয়েও হয়নি? শেষে জুনিয়র সিনিয়র যাকে পাচ্ছিস তার সাথেই কথা বলতে হচ্ছে তোর? আপু, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথাটা শোনো। দেখো, তুমি যা ভাবছো তেমন কিছু না। আসলে আমি ওনাকে... থাক, আমার বোঝা হয়ে গেছে। প্রতিনিয়ত তুই এসব করে মান সম্মানটা একদম ডোবাচ্ছিস। কলেজে এসে এসব প্রেম ভালোবাসার নামক সম্পর্ক করতে গিয়ে দিন শেষে আমার সম্মানটাও সবার সামনে ছোট করে দিচ্ছিস। তুই জানিস মানুষ আমাকে ঠিক কতটুকু আজে বাজে কথা বলে? তোর বিয়ে করার যদি হয় তুই আমায় বলতি, আমি বাসায় বলে বিয়ের ব্যবস্থা করে দিতাম। তারপরেও চেনা নেই জানা নেই যাকে তাকে তুই প্রপোজ করছিস। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ঈশান, তোকে আমি যা বোঝাতে চাই তুই তার উল্টোটাই বুঝিস। তুই কেন এরকম করছিস বলতো? আজব, তোর তো মাথাও খারাপ নয়, আর পাগলও হোসনি। তাহলে 2 দিন বাদে এসব কি ঈশান? আপু, আমার কথা শোনো। আসলে আমি ওনার... আজকে আর কোনো কথা শুনতে চাই না। আমি তোর যত কথা শুনেছি সব কিছু আজকে আমার কাছে মিথ্যে বলে মনে হচ্ছে। প্রতিনিয়ত আমাকে দেওয়া প্রত্যেকটা কথা তুই ভঙ্গ করেছিস। আজকে এখানে আর কোনো কথা হবে না, কারণ এরপর আমি আর এই কলেজে আসবই না। আর আসলে আমাকে এইসব কথা শুনতে হবে। তুই তুই খুব হ্যান্ডসাম, বড় লোকের ছেলে, সেই জন্য হয়তো মেয়েরা তোকে পছন্দ করতেই পারে। আর তুই সবার পিছনে ঘুরঘুর করতেই পারিস, কিন্তু এগুলো তো আমার দেখতে ইচ্ছে করে না, ঠিক আছে? ঈশান পড়ে গেল বিপাকে। এখন মৌ আপুকে যদি আটকাতে না পারে তাহলে মেয়েটা বাসায় গিয়ে সবটা বলে দিবে। সব শোনার পর আম্মুর পিঠের ছাল তুলবে। ঈশান মেয়েটার সামনে থেকে এসে এবার মৌয়ের দিকে ফিরে যখন কিছু বলতে যাবে তার আগে মেয়েটা হাঁটা ধরল। ঈশান কয়েক পা এগিয়ে এসে মেয়েটাকে ডাকলো, কিন্তু মৌ দাঁড়ালো না। ঈশান সাথে সাথে এসে মেয়েটার একটা হাত ধরতে গেলে মৌ এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। তারপর নিজেই ওর হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসে। কয়েক সেকেন্ডের দূরত্ব, আর কয়েক সেকেন্ড পরে একটা রিক্সা আসলে মৌ উঠে যায়। কলেজ করার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। প্রতিনিয়ত ছেলেটাকে বলেছে অন্য সব মেয়েদের সাথে কথা না বলতে, কিন্তু ঈশান সেটাই করে। আর আজকেও কলেজে আসার পর প্রথমেই এসব কিছু জানতে পারার পর ময়ের ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে কোনো দিন যে কাজটা করেনি আজকে সেটা করতে, ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় বসাতে। অনেক আগেই এই শাসনটা করা উচিত ছিল। আসলে জোড়াজুড়িতে আর ওর মামাকে বলে দিলে ওর মামা রাগ অভিমান করবে আর ছেলের সাথে কথা বলবে না। এসব জানার পর বকাঝকা করবে, এটা ভেবেই মৌ কখনো মামাকে বলেনি মামাকে খুব ভালোবাসে কি না। আর মামাও ভাগ্নিকে একদম মেয়ের মতোই আগলে রেখেছে। মৌয়ের বাসার অবস্থা একেবারে খারাপ তা নয়, মৌয়ের ছোট একটা বোন আছে। মামার কোনো মেয়ে নেই, সেজন্য মৌ মামা বাড়িতেই থাকে। আর কলেজ করার সুবিধার্থে এই মেয়েটাও এখান থেকেই পড়ালেখাটা চালিয়ে যাচ্ছে। কিন্তু কলেজে আসার পর থেকে দেখছে প্রতিনিয়ত ঈশান এসব করে বেড়াচ্ছে। অনার্স সেকেন্ড ইয়ারের ছেলেটা কিনা যে মেয়েকে সুন্দরী দেখছে তাকেই প্রপোজ করেছে, কথা বলার চেষ্টা করছে। কি জানি কি হয়েছে, বারণ করলেও শোনে না। সবার সামনে তো মুখে একদম আপু আপু করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে ছেলেটা। আপু কথা শুনে এই করবে ওই করবে, কিন্তু না, দিন শেষে সবই ওর মিথ্যা কথা। এসব কিছুর জন্য মৌয়ের আজকে নিজেরই খারাপ লাগছে। পাশাপাশি রিকশায় দুজনে বসে আছে। মৌ কোনো কথা বলছে না দেখে ঈশান ওর একটা হাতের উপর হাত রাখতে গেলে মৌ সরিয়ে দিল। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে মৌকে এক পাশ থেকে জড়িয়ে ধরতে গেলে মেয়েটা বলতে লাগলো, ছুবি না, আমার একদম ছুবি না।
তুই কি ভেবেছিস তোর এই সব বারো ভাতারি আর লম্পট মেয়েগুলোর মতো আমাকে মনে হয়? যা বলবি, যা করতে চাইবি আমি তাই করতে দেবো? তোকে আমি বলেছিলাম না তুই ওদের আশেপাশেও যাবি না? তাহলে কেন গেলি? আমার বান্ধবীদের জ্বালিয়ে ভালো লাগেনি, এখন আমাকে জ্বালাতে এসেছিস? কি সমস্যা তোর ঈশান বলতো? কি চাই তোর? প্রেম ভালোবাসাটা কি জীবনের সব কিছু? আচ্ছা আচ্ছা বুঝলাম, প্রেম ভালোবাসাটাই সব কিছু, কিন্তু বিয়ের পরও তো ভালোবাসা যেত। তাহলে তুই কেন বুঝতে চাইছিলি না? এসব করে তুই শুধু কষ্টই পাবি। তাহলে তুই যে কেন কষ্টটা পেতে যাবি? তোকে আমি কি কম বোঝালাম? আর তুই কি করলি? দিন শেষে সেই একই কাজ করে গেলি। তোকে আর যে কি করে বোঝাবো আমার সেই ভাষাটা না জানে নি। যাই হোক, আজকের পর থেকে আমি আর তোকে বোঝাবো না। এই কলেজে প্রতিনিয়ত আমি আসলেই দেখবো তুই প্রতিনিয়ত এইসব কাজ করছিস, আর তাতে আমার মেজাজটা গরম হবে। আর আমি চাইছি না এরকম কিছু হোক। তাই আজকের পর হয় তুই কলেজে আসবি, আর না হয় আমি কলেজে আসা বন্ধ করে দেবো। আপু প্লিজ এরকম করো না। দেখো আমি বলছি সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের পর থেকে কোনো মেয়ের সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যদি বলো কোনো মেয়ের দিকে তাকাবো না, আর এখন থেকে তোমার সাথে কলেজে আসা শুরু করব। এরপর থেকে দেখো। এসব মিথ্যে কথা আমি শুনতে চাইছি না। এখন চুপচাপ আমার সাথে বাসায় চল। তাহলে তুমি বলো যে আব্বুকে এসব কিছু বলবে না, তাহলে আমি বাসায় যাব, না হলে কিন্তু। প্রত্যেকবার তুই এগুলোই বলিস, কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারিস না। কি এমন দেখেছিলি আজকে ওই মেয়েটার মাঝে? আমারও তো মনে হলো না যে ইমপ্রেসিভ কিছু আছে ওর মাঝে। প্রেম ভালোবাসা জোর করে হয় না, তুই সেটা বুঝিস না? মেয়েটা তো তোকে পছন্দ করে না, ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তারপরেও তুই জোর জবরদস্তি করে ওখানে দাঁড়িয়ে আছিস। তোর অবস্থার পরিস্থিতির কথা ভেবে তোর তোর সাথে শুধু কথা বলেছি আজকে। 2 দিন বাদে দেখবি তোর থেকে টাকা পয়সা হাতানো হয়ে গেলে ওরা ঠিকই চলে যাবে। তুই কেন এসব বুঝতে পারছিস না? সত্যিকারের ভালোবাসা এমন করে হয় না ঈশান। তোর আশেপাশে এত মানুষ ঘুরঘুর করে, তুই তুই যাকে তাকে ধরলেই বুঝতে পারিস। যদি ভালোবাসে তাহলে যে তোর এত কাছে আছে তাকে কেন বলতে পারিস না? ঠিক আছে আপু, এরপর থেকে আমি চেষ্টা করব এসব না করার। এখন রাগ করে থেকো না, আমি আর কখনো এরকম কিছু করব না, বললাম তো। তুই আমার কথা রাখবি অনেকবার বলেছিস, তবে করে দেখাতে পারিস না। তাই আমি চাইছি না এসব নিয়ে কোনো কথা হোক। আজকে তুই বাসায় যাবি আমার সাথে, আর আমি আজকে মামিকে সবটা বলবো। তাদের ছেলে যে কী সব করে বেড়াচ্ছে আর 10টা বাজে ছেলের মতো, সেটা তাদের শোনার দরকার, নাহলে ভবিষ্যতে এসব ক্ষতির কারণ হবে। অনেক চেষ্টা করেও মৌকে বোঝানো গেল না। মেয়েটা বাসার সামনে এসে নেমে গেলেই ঈশান রিকশার ভাড়াটা দিতে লাগলো। মৌ বাসাতে ঢুকে উপর রুমের দিকে চলে গেল। ঈশান একটা শুকনো ঢোক গেল। একটু বাদে আম্মু এসে দরজাটা খুলে দিতেই মৌ আম্মুকে সবটা বলল। সব শোনার পর ভদ্রমহিলা কেমন করে যেন নিজের ছেলের দিকে তাকিয়ে রইল। এসব কি আব্বু? মৌ মামুনি তোমাকে বারণ করেছে তোমার ভালোর জন্য, তারপরও কেন মেয়েদের সাথে তোমার কথা বলতে যেতে হবে? এগুলো কি ভদ্র ছেলেরা করে বলো? কোনো মেয়েকে যদি খুব বেশি পছন্দ হয় সেটা তুমি বাসায় এসে বলতে পারতে, আমরা অন্য ব্যবস্থা নিতাম। কিন্তু তারপরও এমন কেন করতে গেলে? ফুবি, তুমিও দিন শেষে এসবই বলছো? তোমার ছেলের মতো মাথা খারাপ হয়েছে? কী সব বাজে বাজে কথা বলছো? ঠিক আছে, আমি বুঝে গেছি তোমাদের চিন্তা ভাবনাটা কি। তোমরা থাকো, আমি আর এসবের মধ্যে নেই। আমি বাসায় চলে যাবো ফুপি। আমার এগুলো ভালো লাগছে না। প্রতিনিয়ত এইসব দেখতে কারোরই ভালো লাগে না। কারো ভালো লাগে বলো? আমি চাইছি না এখানে থেকে মামার সামনে এইসব কিছু প্রকাশ করতে, তাতে মামা কষ্ট পাবে। মামা না হয় নিজে থেকেই জানবে তার ছেলেটা কি করে বেড়াচ্ছে। মামুনি এমন করিস না, তুই এখানে না থাকলে আমার ভালো লাগবে বল? তুই ছাড়া পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগবে। যবে থেকে এখানে এসেছিস তবে থেকেই আমি তোকে মেয়ের মতো ভালোবাসি বল। আমি তোকে কথা দিচ্ছি না, আমি তোর কথা রাখবো। তারপরও তুই বুঝতে চাইছিস না। তুই এখান থেকে যাস না কোথাও প্লিজ, তুই এখানেই থাক। আমি ঈশানকে বোঝাচ্ছি, তারপরও তুই এখান থেকে যাস না। না মামি, এখানে থাকাটা আমার পক্ষে সম্ভব না। সব সহ্য সীমা আমার পেরিয়ে গেছে। আমি আর এসব এখানে থেকে দেখতে পাচ্ছি না। আজ একজনের সাথে তো কালোর সাথে পশু, আর একজনের সাথে এসব কিছু করাই ভালো লাগে না। মানুষ যখন ডেকে ডেকে বলে ওইটা তোর মামাতো ভাই কিনা, তখন খুব খারাপ লাগে বুঝছো। কিন্তু আমি ওকে বলতে পারি না যে এসব যেন না করে। তোমাদের ছেলে ওইসব করেই যাচ্ছে, ও এসবই করতে থাকো। আমি নিজে এখান থেকে চলে যাই, সেটাই ভালো হবে। তাতে আমাকে আর এসব দেখতেও হবে না, আর ওকে প্রতিনিয়ত এসব কিছুর বারণও করতে হবে না।
আম্মু মৌকে বোঝাতে পারল না। মেয়েটা সেখান থেকে চলে গেল। আম্মু এসে ছেলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, দিলি তো মেয়েটাকে রাগিয়ে। এত করে বলার পরও তোমার এসব আজে বাজে কাজকর্ম না করলে হয় না? দেশে কি মেয়ের অভাব পড়েছে? আর নাকি তোমার প্রেম ভালোবাসা করার এতই শখ জেগেছে? তাহলে বলো আমাকে। আমি তো জাস্ট কথা বলছিলাম। আর তুমি কি না এমন করে আমাকে সন্দেহ করছো? বিশ্বাস করো আম্মু। আর কিছু বিশ্বাস করতে হবে না। আজকেই তোমার আব্বু আসুক, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। আম্মুও চলে গেল। মৌ আপু তো অনেক আগেই চলে গেছে। অনেক চেষ্টার পরও আম্মুর সাথে কোনো প্রকার কথা বলা গেল না। খাবারটা খেয়ে তারপর একটু রেস্ট নেওয়ার জন্য রুমে এসেছিল ঈশান। আজকে যে মেয়েটার সাথে কথা বলছিল মেয়েটা দেখতে সুন্দর, সেজন্যই কথা বলছিল। তাই হয়তো মৌ আপু এরকম রেগে গেছে, ওকে কোনো মেয়ের সাথে কথা বলতে দিতে চায় না। কিন্তু এর কারণটাও ঈশান জানে না। ছেলেটার কি একটাই দোষ? ও একটা প্রেম করার জন্য কিছুদিন যাবৎ ঘুরছে, কিন্তু কাউকেই পটাতে পারছে না। মৌ বলে দিয়েছে পড়ালেখা ছাড়া এসব আজে বাজে চিন্তায় যেন না করে। কিন্তু কি কাজ? বন্ধুরা ওকে খেপিয়ে তুলেছে, এসব আজে বাজে বলে ওকে একদম পাগল করে রেখেছে। ঈশান জানে না ওদের কথা কেনই বা শুনছে আর কেনই এসব আজে বাজে কাজ করছে। তবে মাঝে মধ্যে মনে হয় এই একলা লাইফে কাউকে একজন চাই। এসবের আড়ালে যে ওর চোখের আড়ালে কিছু একটা ঘটছে সেটা ভাবার চেষ্টাও করছে না। যাই হোক, ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে একটু ঘুম দিল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ডাইনিংয়ে বসলো। কিছুক্ষণ বসে থেকে তারপর যখনই বাইরে যাবে দেখলো আম্মু ডাইনিং কিচেনে একা একা রান্না করছে। এমন কিছু দেখে ঈশান আজকে অনেকখানি অবাক হলো। আব্বুকে আজকে দেখা যাচ্ছে না, তাহলে কি মেয়েটার রাগ করেই রান্নাঘরে আসেনি? ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে এগিয়ে আসলো। এসে তারপর আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাদের মেয়ে কোথায় বলো তো? তাকে দেখছি না যে আজকে। নাকি আমার উপর রাগ করে এখনও রুম থেকে বেরই হয়নি? আচ্ছা ঠিক আছে, যাও, আমি রাগ ভাঙিয়ে নিয়ে আসছি। ঈশান মজা করে কথাটা বললেও দেখলো আম্মু মুখটা কালো করে রেখেছে। তারপর একটু ছেলের দিকে তাকিয়ে থেকে কথা জবাব না দিয়ে আম্মু রান্নার কাজে মনোযোগ দিল। ঈশান বারবার মেয়েটার কথা জিজ্ঞেস করলো। রুমের সামনে গিয়ে দেখলো রুমের দরজা বন্ধ ভিতর থেকে। হয়তো মেয়েটা ভিতরে শুয়ে আছে। অনেকবার ডাকাডাকি করার পরেও যখন রেসপন্স পেল না, তখন ঈশান তাড়াহুড়ো করে নিচে নামলো আর বলতে লাগলো, আম্মু, আপু কোথায়? দেখছি না যে বজ্জাত মহিলাটাকে। রুমের দরজা বন্ধ দেখলাম না। কি হয়েছে বলো তো? কোথাও গেছে নাকি? সত্যি করে বলো, আবার বাইরে গেছে কিনা? আম্মু তারপরও কোনো কথা বলল না। একটু বাদে ঈশানের মনে হতে লাগলো, তাহলে কোনো অঘটন ঘটালো না তো মেয়েটা? রাগের মাথায় আবার চলে গেলে না তো? কথাগুলো ভেবে ঈশান বিষয়টা যখনই প্রশ্ন করতে যাবে তার আগেই আম্মু নিজেই বলতে লাগলো, তোমার এসব কাজকর্মে আমার মেয়েটা বিরক্তিত, তাই ও এখান থেকে চলে গেছে। বলেছে যেদিন তোমার বিয়ে হবে, যেদিন এক মেয়ের প্রতি আসক্ত হতে পারবে, সেই দিন যেন তাকে ডাকি। তোমার প্রেম করার যে এত ইচ্ছে সেটা আমরা আগে জানিনি। না হয়তো তোমাকে কলেজে পা রাখতেই বিয়ে করিয়ে দিতাম, তারপর বউয়ের সাথে প্রেম করতে। কিন্তু না, আমি বুঝতে পারিনি যে তুমি এসব কাণ্ড করে বেড়াবে। আর যাবার সময় মৌ বলে গেছে, কাল যে মেয়েটার সাথে কথা বলেছিলে, মেয়েটা এতই ভালো যে 10টা প্রেম করে বেড়ায়। তুমি হচ্ছিলে তার 11 নম্বর প্রেমিক, যার কাছ থেকে টাকা পয়সা নেয়া ছাড়া আর বেশি কিছু হতো না। আর তুমি সেই ফাঁদে পা দিতে যাচ্ছিলে। প্রেমে পড়ার চক্করে এত সব আজে বাজে কাজ তুমি করতে আরম্ভ করছো, যা শুনে আমি রীতিমতো অবাক হচ্ছি। যাই হোক, তোমাকে এসব বলে লাভ নেই, তুমি যা খুশি তাই করো। তবে একটা কথা, আমার মেয়েটার এখানে আসবে না। এবার তো তুমি খুশি? তোমাকে এসব উল্টাপাল্টা কাজ করতে বারণ করার পরেও তুমি এগুলোই করলে। তোমার আব্বু যদি জানতে পারে তাহলে কত কষ্ট পাবে ভেবেছো? এটা কোনো কথা হলো? আমি বারবার করে বললাম আমি তো। সব কিছু তোমার মজা মনে হয়? তুমি কিছু জানো না আব্বু, আমরা কি ভেবেছি আর তুমি কি করছো সেটা নিয়েই আমার কিছুই ভালো লাগছে না। তার উপর মেয়েটাও আজকে রাগ করে বাসা থেকে চলে গেল। মেয়েটাকে বোঝাতে পারলাম না। যাই হোক, তুমি তোমার মতো যা ইচ্ছে তাই করতে পারো, এখন আর বাধা দেওয়ার মতো কেউ নেই। তুমি কি একটু কিছু বুঝতে পারো না? এতটাই কি বাচ্চা তুমি যে কিছুই তোমার বোঝার বয়স হয়নি? সত্যি করে আমাকে একটু বলবে?
ঈশান মাথা নিচু করে রইল। রুমে আসতে গেল, কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না। রাতে কোনো রকমে সবার সাথে একটু ডিনার করে রুমে আসলো। মনে হতে লাগলো পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকে দুপুর অবধি তেমনটাই লাগলো। আম্মু কেমন মুখটা কালো করে আছে। যতবার এসব কথা বলার চেষ্টা করলো ততবারই এড়িয়ে যাচ্ছে। শেষে ঈশান রুমে আসতেই তখন আম্মু বলতে লাগলো, আমাকে যদি কিছু বোঝাতে এসে থাকো তাহলে আমি বলবো আমাকে বোঝাতে হবে না, তুমি তোমার কাজে যাও। আর দেখো, এসব বুঝিয়ে কোনো লাভ হবে না। উল্টো এখন তোমার খুশি হওয়ার কথা। যে তোমাকে প্রতিনিয়ত বাধা দিত সে এখান থেকে চলে গেছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে মৌ যদি এ বাসাতে না থাকে তাহলে আমিও এখানে থাকবো না। আম্মু এরকম জেদ কেন করছো? আমি তো বলছি আমি ভুল করেছি, তার জন্য যা পারো শাস্তি দাও, তারপরও এরকম কথা বলো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ফুপিকে বলে দেব, ফুপি তার মেয়েকে পাঠিয়ে দেবে। এখন রাগ না করে থেকে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি কিছুই করতে পারবো না, তুমি যাও এখান থেকে। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার মেয়েটাকে বাসা থেকে তাড়িয়ে এখন তুমি এসেছো আদিক্ষেতা দেখাতে। যদি বাসায় ওকে ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি যা বলবে তাই হবে। যা বলবে সেটাই শুনবো আমি, তার আগে নয়। আম্মুর এরকম তারা কথাতে ঈশান কিছুক্ষণ যাবৎ আম্মুকে বোঝানোর চেষ্টা করলো। তারপরও কোনো কাজ হলো না। কেউ যে নিজের ভাগ্নিকে এত ভালোবাসতে পারে, যে কিনা তার হাজবেন্ডেরই বোনের মেয়ে, তাকে এত ভালোবাসতে পারে, ঈশান সেটা প্রথমবার দেখছে। আসলে মৌ ভালোবাসার মতোই একটা মেয়ে, অনেক আদরের। তার উপর যবে থেকে মামা বাড়িতে এসেছে তবে থেকেই বাড়িটা পুরো ভরে আছে। আসলে ঈশানের আব্বুর কোনো মেয়ে টেয়ে নেই, তাই বোনের মেয়েকে নিজের বাসাতে মেয়ের মতো করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তাই মেয়েটা সব সময় যা চায় সেটাই করে, মাথায় করে রেখেছে একদম। নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসে। আর সেই মেয়ে বাসা ছেড়ে চলে গেছে। মৌ এখানে থেকেই অভ্যস্ত। কলেজ লাইফ থেকে শুরু করে নিয়ে অনার্স লাস্ট ইয়ার পর্যন্ত এখনও এখানেই আছে। ঈশানের থেকে বারবার এসব ঘটনা দেখার পর মেয়েটা বিরক্ত। ঈশানকে বোঝানো ওর জন্য দায়ী হয়ে পড়েছে। এসব ঘটনার প্রতিনিয়ত দেখে দেখে মৌ বিরক্তিত। ছেলেটাকে বোঝাতেই পারে না কী জন্য ওকে বারণ করে। ঈশান কখনো সেটা জানতেও চায়নি, আর মৌ কখনো সেটা বলেনি। ঈশান রুম থেকে বেরিয়ে যেতে গেলে কিছু একটা ভেবে আবার মিনিট 5 পরে ফিরে এসে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মেয়েকে ফিরিয়ে আনলে তোমরা আমার সাথে ওর আগের মতো কথা বলবে তো? আর রাগ করে থাকবে না তো? আম্মু মাথা নেড়ে উত্তর দিল। ঈশান আর এক মুহূর্তও দেরি করলো না, বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। 1 ঘন্টা সময় নিয়ে পুরো জ্যাম ট্যাম কাটিয়ে তারপর মোদের অর্থাৎ ফুপির বাসার সামনে আসলো। অনেকবার মেয়েটাকে কল করলেও রিসিভ করছে না, যতবার কল করলো ততবার কেটে দিয়েছে। ঈশান দরজায় নক করলো। কয়েকবার কলিং বেলটা বাজাতেই ফুপি এসে দরজা খুলে দিল। ওকে দেখে বেশ খানিকটা খুশি হলো। ঈশান আর এক মুহূর্তও দাঁড়ালো না, ভিতরে আসতে আসতে ফুপির মেয়ের কথা জিজ্ঞেস করতেই বলল উপরের রুমে শুয়ে আছে। তখনই ঈশান তাড়াহুড়ো করে দৌড়ে উপরে আসলো। রুমের দরজাটা ভেরানো ছিল। ঈশান এসে রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই মৌ ওকে দেখে বেশ খানিকটা হকচকিয়ে যায়। মেয়েটা আনমনেই কিছু একটা ভাবছিল। যখনই ঈশান দরজাটা খুলেছে তখনই মেয়েটা ওকে দেখে উঠে বসেছে। ঈশান রুমে ঢুকতেই দেখে বেশ খানিকটা বিরক্তি নিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এখানে কি করছিস? তোকে না বলেছি তোর কোনো পার্সোনাল বিষয় আমি আর নাক গলাবো না। আর আজকে থেকে তুই যা খুশি তাই করতে পারিস, তাহলে তুই এখানে আবার কি করছিস? আমি কি এখানে আসতে পারি না? আমার ফুপির বাড়িতে কি আমার আসার কোনো অধিকার নেই? তাছাড়া তুমি এত রেগে যাচ্ছ কেন? সত্যি করে বলো তো কি হয়েছে? কিছু হয়নি, আমার বাসাতে আসতে ইচ্ছে করেছিল তাই চলে এসেছি। আব্বু আম্মুকে ডেকে নিয়েছি, এখান থেকে আমি আব্বু আম্মুর কাছেই থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বয়স হচ্ছে, আব্বু বিয়ের জন্য পাত্র দেখছে, তাই ভেবেছি আব্বু যাকে বলবে তাকে বিয়ে করে নেব। আমি কি আবার সবার মতো নাকি যে যেখানেই সুন্দরী মেয়ে দেখবো সেখানেই দৌড়ে যাব? আপু, মারো বকো গায়ে হাত তোলো, যা ইচ্ছা তাই করো, কিন্তু বাসায় তোমাকে ফিরে যেতেই হবে। তুমি যদি বাসায় না যাও তাহলে আম্মু আমার সাথে কথাই বলবে না। তাতে আমার কি, আমি কি করতে পারি? এখান থেকে যা। তোকে বলেছি না তোর সাথে আমার আর কোনো কথা নেই। তোকে যতটা বোঝানোর চেষ্টা করেছি তুই তার উল্টো কাজই করেছিস। তোকে
তোকে আর আমি কিচ্ছু বোঝাবো না। তোকে যতই বোঝানোর চেষ্টা করি তুই ততই তার উল্টোটাই করিস। তুই তুই এতটাই বাচ্চা যে কোথায় কি হচ্ছে সেটা বুঝতে পারিস না। একটা সুন্দরী মেয়েকে দেখলেই তার পেছনে পড়ে যাস। এতে মানুষ তোকে বখাটে লম্পট বলে। একটা ছেলেকে প্রতিনিয়ত নতুন নতুন সব মেয়ের পেছনে ঘুরতে দেখতে দেখতে এটাকে কেউ তোকে তোকে নিয়ে ভালো কিছু ভাববে বল? আর তার উপরে যখন আমাকে সবার সামনে রেখে সব বলে তখন নিজে নির্লজ্জাতার মাথায় কাটা যায় আমার, বুঝছিস? তুই কি একবারও এসব বুঝতে পারিস না? তুই কেমন মানুষ আমি সেটা জানি না। তুই এসব করে বেড়াবি সারাটা জীবন। তুই এসবই কর। তোর আমাকে বোঝাতে আর আসতে হবে না। তুই যা এখান থেকে, আমি আর কোথাও যাব না। দেখো আপু, আমি এখন থেকে আর এরকম কিছু করবো না তো বলছি। এখন থেকে তুমি যা বলবে সেটাই শুনবো। তুমি বড় আপুর মতো যা বলবে সেটাই হবে এখন থেকে, দেখো। না, তোর কোনো কথা শুনতে হবে না। তুই যা খুশি তাই কর। তোকে আমি কোনো বাধা দেবো না। আমি আমি কেনই বা তোকে বাধা দেবো? আমার কোনো অধিকার নেই। আমি তোর ফুফাতো বোন আর তুই আমার মামাতো ভাই। এসবে আমার আর কোনো অধিকার নেই তোকে জোর জবরদস্তি করে। তোর যা খুশি তুই তাই করতে পারিস ঈশান। কিন্তু এরকম করে বললে তো হয় না। আমাকে যে তোমাকে নিয়ে যেতেই হবে। এখন ব্যাগটা কোথায় দাও, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। তারপর চলো। আম্মু কিন্তু দুপুরে ডিনার করেনি, মেয়েকে নিজ হাতে খাওয়াবে তারপরে নিজে খাবে এইসব বলেছে। এখন দেখি ব্যাগটা কোথায় রেখেছো। ঈশান মৌয়ের ব্যাগটা খুঁজতে লাগলো কিন্তু খুঁজে পাচ্ছে না। শেষে মৌ উঠে আসলো ঈশানকে রুম থেকে বের করে দেওয়ার জন্য। হাত ধরতে নিতেই তখনই ঈশান বলতে লাগলো, আপু এমন করতেছো কেন? বললাম তো ভুল হয়েছে, আর কখন এরকম করবো না। আচ্ছা ঠিক আছে যাও, এই কান ধরছি নাক ধরছি, তুমি যা বলবে সেটাই হবে। এখন থেকে তোমাকে রোজই বাইকে করে কলেজে নিয়ে যাব তোমাকে, আর কলেজ থেকে নিয়েও আসবো। অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না, সবসময় চুপচাপ বসে থাকবো। বন্ধুদের সাথে আড্ডা দিব, তবুও কোনো মেয়ের দিকে নজর দেবো না। আর যদি ওরা বাজি ধরেও কোনো মেয়েকে পটানোর জন্য বলে, তারপরও আমি ওদের সাথে এসব বিষয়ে কোনো আলোচনা করব না। এখন চলো সোনা আপু। ঈশানের কথাতে মৌ অসহায়ভাবে তাকিয়ে রইল। ইচ্ছে তো করছে ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু অসহায় চেহারা দেখে এখন ইচ্ছেটাই মরে গেছে। মৌ জেদ ধরে বসে আছে দেখে ঈশান এসে ওর সামনাসামনি বসলো। একটা হাতে দু হাতের মধ্যে নিয়ে কিছু বলতে যাবে, তার আগে মেয়েটা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, তুমি কি চাইছো এই মুহূর্তে আমি তোমাকে কোলে করে ওঠাই? আমার তো মনে হচ্ছে তুমি এটাই চাইছো, তাহলে সেটা সরাসরি বলো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাসায় কিন্তু আপু আম্মু আর বোন তিনজনই আছে। ওরা যদি এসব কিছু দেখে লজ্জা কিন্তু আমাকেই পড়তে হবে। তুই না হয় নির্লজ্জ বেহায়া, তাহলে আমি নই? ভালো কথাই শুনলে না না? এখন লজ্জায় পড়লে সেটাতে আমার কোনো দোষ নেই। ঈশান আর কোনো কিছু বলতে দিল না মৌকে। মেয়েটার ব্যাগটা এনে সামনে রেখে তারপর হ্যাচকা টানে মেয়েটাকে কোলে উঠিয়ে নেয়। আচমকা ঈশানের এরকম কর্মকাণ্ডে মৌ বেশ খানিকটা ভয় পেয়ে গেল। ঈশানের গলাটা জড়িয়ে ধরে মেয়েটা আমতা আমতা করতে লাগলো। ঈশান ব্যাগটা কোনো রকমে হাতে নিয়ে মেয়েটাকে দুই হাতে কোলে উঠিয়েছে। বেশ খানিকটা কষ্ট হবে এমন করে যেতে। তারপরও রুমের বাহিরে আসলো। তারপর যখনই ডাইনিং থেকে বেরিয়ে যাবে, এরই মাঝখানে ফুপি অর্থাৎ মৌয়ের আম্মু তাড়াহুড়ো করে এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কি হয়েছে রে আবু? তুই এমন করে আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? কালই তো আসলো আর আজই নিয়ে যাচ্ছিস? দেখো ফুপি, আমি এরকম করে তোমার মেয়েকে এখানে আনতে পারবো না, কারণ আম্মু না খেয়ে বসে আছে। বলেছে তাদের মেয়েকে না গেলে খাবে না। নিজ হাতে দুপুরে লাঞ্চ করাবে, তারপর মুখে কিছু তুলবে। এখন কথা বলো না তো, আমাকে যেতে দাও। আর আমি কথা দিচ্ছি, তোমাদের যখন ওকে দেখতে ইচ্ছা করবে ওকে নিয়ে আসবো। এখন আমাকে যেতে দাও প্লিজ। মৌ ঈশানের গলাটা জড়িয়ে ধরে রেখেছে। আম্মুর সামনে বেশ খানিকটা লজ্জা লাগলেও ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। ফুপি একটু মুচকি হাসতেই ঈশান বেরিয়ে আসলো। শেষে বাইরে এসে তারপর মেয়েটাকে দাঁড় করালো। বাইকে উঠে ব্যাগটা নিজের সামনে দু হাঁটুর উপর, তারপর মেয়েটাকে উঠতে বলল। তারপরও মৌ উঠছিল না। ঈশান জোর করে মেয়েটার হাত ধরে টেনে ওঠাতেই মৌ বিরক্তি নিয়ে ঈশানের দিকে তাকালো। ছেলেটা রিকোয়েস্ট করতে লাগলো ওকে ধরে বসার জন্য, কিন্তু মেয়েটা তাও করছিল না। শেষে ঈশান কিছু একটা ভেবে ব্যাগ থেকে মৌয়ের একটা ওড়না বের করে মৌয়ের কোমর পেঁচিয়ে তারপর নিজের কোমরের সাথে শক্ত করে বাঁধল।
ঈশানের এরকম কর্মকাণ্ডে মৌ অবাক হলেও ফিক করে হেসে ফেলল, যেটা ঈশান দেখেনি। তবে আজকে মৌ একটাবারের জন্য ঈশানের কাঁধের কিংবা কোমর জড়িয়ে ধরেনি। মেয়েটা বাইকে উঠতে খুব বেশি ভয় পায়, আর যদি একটু জোরে ড্রাইভ করে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আজকে এক প্রকার বিরক্তি নিয়ে চুপ করে আছে। ঈশান অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন একটা আইসক্রিমের দোকানের সামনে এসে অনেকগুলো আইসক্রিম কিনে দিল মৌকে। মেয়েটা ফেলে দিল, তারপর চকলেট, তারপর ফুচকা, তাতেও কোনো কাজ হলো না। শেষে মনে হলো যে কালো গোলাপ মেয়েটার বড্ড বেশি পছন্দ। একটা ফুলের দোকানের সামনে এসে একগুচ্ছ কালো গোলাপ কিনে দিতেই মেয়েটা এবার খুশি হয়ে গেল। তারপরই দুজনে বাসায় ফিরল। তারপর বাসার সামনে এসে ঈশান বাঁধনটা খুলে দিতে মৌ নেমে দাঁড়ালো। মেয়েটা ফুলের ঘ্রাণ নিচ্ছে। ঈশান মেয়েটার হাত ধরতেই ও যাবে না বলে জেদ ধরল। ঈশান উপায় না পেয়ে আবারও মৌকে কোলে ওঠালো। ঈশান জানে না মেয়েটা এই মুহূর্তে এত জেদ ধরছে কেন, তবে এই সুন্দরীকে এখন কোলে তুলতেও কেন জানি ভালোই লাগছে। মেয়েটা ওর গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে রেখেছে। আম্মু দরজা খুলে দিল। মুখে দেখে বেশ খানিকটা খুশি হলো। ঈশান সামনে হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে বলতে লাগলো, আম্মু, ডাইনিংয়ে খাবার দাও। আমি তোমাদের মেয়েকে ডাইনিংয়ে নিয়ে বসাচ্ছি। তোমার মেয়েকে আনাটা কি চারটেখানি কথা? অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কোনো কথাই শুনতে চায় না। কেন শুনবো? কি জন্যে শুনবো? তুমি কি খুব সোজা কথার মানুষ? তুমি ওকে কেন রাগিয়ে দিয়েছিলে? ওর কথা শুনলেই তো হতো, তাহলেই তো ও এখান থেকে যেত না। তুমি আমার মেয়েটাকে বারবার রাগিয়ে দাও। ওকে রাগিয়ে না দিলেই আর এসব করবে না। আর খবরদার, আমার মেয়েটাকে কিন্তু এরপর আর রাগাবে না, বলে দিলাম। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আগে তোমার মেয়েকে খাওয়াও, তারপরে আমি খাবো। মৌ এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে ছেলেটা কতটা উৎকণ্ঠা আর কতটা টেনশনে ছিল যে ওকে আনতে পারবে কিনা সেটা ভেবেই। ঈশান চলে যাচ্ছিল, ঠিক তখনই আম্মু বলতে লাগলো, এইরকম একটা ছেলের বউ যে আমার চাই, যে আমার ছেলেটাকে টাইট দিতে পারবে, এসব বেঘর বাই বন্ধ করে দিবে। একবার শুধু এইরকম কাউকে লাইফে এনে দিলেই ব্যাস, আর আমার কোনো চিন্তা নাই। আম্মুর কথাতে মৌ প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলো। অন্যদিকে ঈশান একবার তাকিয়ে থেকে চলে যেতে আম্মু মৌয়ের মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, বারণ করেছিলাম না চলে যেতে? বললাম না যে আমার ছেলে তোকে ঠিকই নিয়ে আসবে? কেন শুনলি না আমার কথা? তুই জানিস না, তুই এই বাসাতে না থাকলে পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। বাদ দাও না মামি, তুমি যেটা চাইছো আর মামা যেই সব নিয়ে ভাবছে, এসব কিছু হবে না। তোমার ছেলে এসব কিছু চিন্তাও করে না। তাছাড়া ও অন্য সব মেয়েদেরকেই পছন্দ করে, যারা মডার্ন আর 10টা মেয়ের মতো। আজকালকার মেয়েরা ছেলেদেরকে নিজের অর্ধানগ্ন শরীর দেখিয়ে পাগল করে বেড়াচ্ছে। সেই সব মেয়েদেরই তোমার ছেলের পছন্দ, যেটা আমার বরাবরই পছন্দ না। তুমি এসব নিয়ে কথা বলো না, তার থেকে আমাকে খাইয়ে দাও, আমার খিদে পেয়েছে। আমি তো কিচ্ছু বাদ দেব না। আমি এর একটা শেষ দেখে ছাড়বো। তোর মামা আসুক, আজ দেখিস আমি এই বিষয় নিয়ে কথা বলবো। এসব কিছু হবে না মামি। 2 দিন বাদে আমি বিয়ে করে এখান থেকে ঠিকই চলে যাব। তখন তুমি কি করে থাকবে বলো তো? এত মায়া জন্মে গেলে আমি তোমাদের ছেড়ে কি করে যাব, আমি সেটাই ভাবতে পারছি না মামি। তোকে এখান থেকে যেতে দিলে তো একবার বিয়েটা হতে দে, তারপর দেখিস সবটা ঠিক হয়ে যাবে। ঈশান জানেও না আম্মু কী ভেবে রেখেছে আর কী জন্য মৌকে বাসাতে রেখে দিয়েছে। দুপুরে লাঞ্চ শেষে সবাই খেয়ে ডাইনিংয়ে এসে কথা বলতে লাগলো, কিন্তু একটাবারও মৌ ঈশানের সাথে কথা বলছে না। ঈশান মৌকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করলে মেয়েটা হাসলেও কখনো সাথে একটু নিজে থেকে কথা বলল না ঈশানের সাথে। ছেলেটা হাজারবার সরি বলার সত্ত্বেও মেয়েটা ওর সাথে কোনো কথাই বলল না। তাই ঈশান বলল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এবার হ্যাপি তো? ঈশানের কথাতে মৌ উঠে সেখান থেকে রুমের দিকে চলে গেল। মেয়েটা কি হলো কে জানে। আম্মু এসে এবার ছেলের পাশে বসলো, তারপর কিছু একটা ভেবে বলতে লাগলো, আচ্ছা আব্বু, তুমি কি কিছুই বুঝতে পারো না, নাকি কিছু বুঝতে চাও না? সত্যি করে বলো তো। মানে আম্মু, তুমি কি বলতে চাইছো আর কি বোঝাতে চাইছো সেটা তো বলবে। আমি যেটা বলতে চাইছি সেটা তোমার আশেপাশেই আছে। তুমি একটা প্রেম করার জন্য আশেপাশে ঘুরে বেড়াচ্ছ,
অথচ মেয়ে তোমার সামনেই আছে, তুমি সেটা তোমার চোখে পড়ছে না। মানে কি বলছো আম্মু? আমার তো মাথা কাজ করছে না, বুঝিয়ে বলো না। এটা কি তোমার মাথা যে কাজ করবে? আমি বলছি যে মৌ দেখতে সুন্দর না, ওর সাথে কি প্রেম করা যায় না, নাকি ওকে ভালোবাসা যায় না? মানে কি আম্মু? মৌ আপু আমার থেকে সিনিয়র, তার উপর ফুফাতো বোন, এসব কিছু কি করে? তো এসব কিছু কি করে মানে? এসব কিছু না হওয়ার কি আছে? তাছাড়া মেয়েটা কি দেখতে খারাপ? এত আদুরে একটা মেয়ে, আর তোমার চোখে পড়ে না? আর 10টা মেয়ের সামনে ওকে দাঁড় করালে মৌয়ের সৌন্দর্যের কাছে সবাই একদম কুপোকাত হয়ে যাবে। তুমি নিজের হাতের কাছে এরকম একটা মেয়ে থাকতে, যে তোমাকে এত পছন্দ করে, তুমি তাকে পছন্দ না করে আরো 10টা বাজে মেয়ের পেছনে ঘুরঘুর করছো। পছন্দ করে মানে কি বলছো আম্মু? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তা বুঝতে পারবে কেন? তুমি তো বুঝতে পারবে খালি কোন মেয়ে সুন্দর, কোন মেয়ের পেছনে ঘোরা যায়, কোন মেয়ে অর্ধনগ্ন হয়ে হাঁটছে, তাদের ঠিকই বুঝতে, তাই না? দেখো আব্বু, তুমি যেসব কিছুই ভাবো, ও সেসব কিছুর ঊর্ধ্বে। ওকে আমরা যখন বলেছিলাম আমাদের বাসায় আসতে, ও কারণ জানতে চেয়েছিল। তখন আমরা বলেছিলাম মৌ যে তোমাকে পছন্দ করে সেটা আমরা জানি, তাই আমরা মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলেছিলাম যে ভবিষ্যতে তোমাদের বিয়ে নিয়ে আলোচনা করব। তারপর তোমার ফুপি ওকে এখানে আসতে দিতে চায়নি। ওরা ভেবেছিল তুমি ওকে পছন্দ করো, কিন্তু তোমার মধ্যে তেমন কিছু নেই। মেয়েটা দিন দিন তোমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছে, আর এসব কিছু সেজন্যেই সহ্য করতে পারে না। একটা মেয়ে কখন একটা ছেলেকে অন্য মেয়েদের পাশে দেখলে অসহ্য মনে করে জানো, কখন কষ্ট পায় জানো? সেটা তুমি এখন হয়তো বুঝতে পারবে না। যেদিন যেদিন কাউকে ভালোবাসবে সেই দিন ঠিকই বুঝবে। মৌ আপু আমায় ভালোবাসে আম্মু? ভালো না বাসার কি হলো? আমার রাজকুমারের মতো একটা ছেলেকে ভালো তো বাসতেই হবে। আর আমি ওকে অনেক বেশি পছন্দ করি, সেজন্য প্রথম থেকেই তোমার আব্বুকে বলে রেখেছিলাম। তোমার আব্বু তোমার ফুপুর কাছে প্রস্তাব রেখেছিল। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এতদিনে তোমাদের বিয়েটাও হয়ে যেত। কিন্তু কাল যাবার সময় মো বলে দিয়েছিল আমরা যেটা ভাবছি সেটা নিয়ে যেন আর কোনো কথা না হয়, আমরা যেন কোনো চেষ্টা না করি খামোখা। তুমি ওকে বুঝতেও পারো না, আর আর ও যে তোমাকে ভালোবাসে এসব নিয়ে তুমি আর কখনো চিন্তাও করবে না। কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে বলতে হলো, তুমি আসলে একটা গাধা আব্বু। হাতের কাছে এত সুন্দর আর ভালো একটা মেয়ে থাকতে তুমি এইদিকে ওইদিকে ছুটে বেরিয়েছো। আসলে সত্যিকারের ভালোবাসা তোমার সামনেই ছিল, আর তুমি সেটা জানতেও পারোনি। ঈশান আম্মুর দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। জানতে চাইলে কবে কখন কিভাবে মেয়েটা ওকে পছন্দ করেছে, ভালোবেসেছে। আসলে ছোটবেলা থেকেই ঈশান ওর ফুপুর বাড়ি এলাকাতেই থাকতো। একই এলাকায় কয়েক মিনিটের দূরত্বেই দুজনের বাসাটা ছিল। ময়ের ঈশানের বাসা যাওয়া আসা ছিল, আর ঈশান একটু দুষ্টু প্রকৃতির হলেও মৌ সবসময় ওর সাথে খেলা করত। ছোটবেলা থেকে মেয়েটা ওকে বেশ পছন্দ করে, সব কিছুতেই ওর আশেপাশে থাকে। আস্তে আস্তে যখন দুজনে বড় হতে থাকে, তারপরও দুজনের মাঝে বেশ খানিকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ঈশান এসবের কিছুই জানতো না। কিন্তু মৌয়ের আম্মু আর ঈশানের আম্মু এসব বিষয় লক্ষ্য করত। মেয়েটা আগে থেকে ঈশানকে কোনো মেয়ের পাশে সহ্য করতে পারে না, আর এসব নিয়ে আব্বু আম্মু মৌকে বারবার জিজ্ঞেস করলে মেয়েটা বলে জানে না, তবে ঈশানের সাথে থাকতে ওর ভালো লাগে। ঈশানের আব্বু আম্মু ভেবেছিল একই বাড়িতে থাকলে হয়তো দুজনের মাঝে সম্পর্কটা হবে, আর যদি প্রেম ভালোবাসার সম্পর্ক হয় ওরা বুঝতে পারে, তাহলে দুজনের বিয়েটা দিয়ে দিবে। কিন্তু ঈশান অন্য সব মেয়েদের পিছনে ঘুরে বেড়ালেও চোখের সামনে যে ফুফাতো বোন ওকে ভালোবাসে আর এত সুন্দরী একটা মেয়ে পড়ে আছে, সেটাও দেখতে পাচ্ছে না। একজন ভালোবাসার মানুষ তার বিপরীত দিকের মানুষটাকে অন্য মেয়েদের সাথে দেখে সহ্য করবেই বা কী করে, তাই এখান থেকে চলে গিয়েছিল। ঈশানের এখন জানি কেন খারাপ লাগছে, বুঝতে পারছে যে এই এতগুলো দিন ধরে মেয়েটা ওকে বারবার কেন বারণ করে এসেছে, কেন জানি নিজেকে মানাতে পারছে না। তারপরও আম্মুর কথা ফেলে দেওয়ার মতো না। ঈশান এবার ময়ের রুমের সামনে আসলো। মেয়েটা আধশোয়া হয়ে বসে আছে, কিন্তু একটা কথা,
মেয়েটা আধা শোয়া হয়ে বসে আছে, কিছু একটা ভাবছে। কি ভাবছে কে জানে, তবে মনে হয় ওকে নিয়েই ভাবছে। ওই চোখে মুখে একদম একটা অজানা আশঙ্কা আর বিষণ্ণতার ছাপ। হয়তো ওকে হারানোর, আর নয়তো অন্য মেয়েদের পছন্দ করে বলে। ঈশান জানে না কি করবে। তবে যখন থেকে আমু সব কথা শুনেছে তাকে, তখন থেকেই সব কিছু অন্যরকম লাগছে। মনে হচ্ছে আগে কেন জানতে পারলো না, আগে জানতে পারলে তো এত ভুল করতো না। চোখের সামনে এত সুন্দরী মেয়েকে রেখে অন্য কোথাও কি করে প্রেম করতে গিয়েছিল। কথাগুলোই বারবার ভাবছিল ঈশান। মাঝে কেটে গেছে 2টা দিন। এই 2 দিনের মাঝে আম্মু আব্বুকে সবটা বলেছে। ঈশানকে যে জানিয়েছে সেটা জানার পর ঈশান যে কোনো রিয়্যাক্ট করেনি সেটাও আব্বু খুব ভালো করেই জানে। বিকেলে একা ছাদে দাঁড়িয়ে আছে মৌ। এলোমেলো খোলা চুলগুলো বারবার এসে মুখের উপর পড়ছে। ঈশান মেয়েটার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, বারবার মেয়েটাকে লক্ষ্য করছে। অসম্ভব রকম সুন্দর লাগছে নীল থ্রি-পিসে, মাথায় ওড়না, হাত ভর্তি চুড়ি, কপালে ছোট্ট টিপ, সব মিলিয়ে একদম একটা পরী। ঈশানের গত 2 দিন ধরে মনে হয়েছে মেয়েটাকে আগে কেন এমন করে দেখলো না। তাই তো খুব আফসোস হচ্ছে। ঈশান সেই প্রথম থেকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মোর এলোমেলো অগোছালো চুলগুলো বারবার কানের পাশে গুঁজে দিচ্ছে। বাতাসে বড্ড বেশি ডিস্টার্ব করছে মেয়েটাকে। সব কিছু মিলিয়ে এক অজানা অনুভূতি সৃষ্টি করছে। ঈশান জানে না ভবিষ্যতে কি হবে, তবে খুব ভালো লাগছে এই মুহূর্তে মেয়েটাকে। ইচ্ছে হচ্ছে কাছে গিয়ে দাঁড়াতে। অনেকক্ষণ যাবৎ ট্রাই করলো ঈশান। মো একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। হয়তো আগের বিষয়টা নিয়ে এখনও রেগে আছে, আর নয়তো বা যতদূর শুনেছে ওকে পছন্দ করে। তার উপর যে মানুষটা ওকে এত ভালোবাসে সে মেয়েটার সামনে দিয়ে অন্য মেয়েগুলোকে প্রপোজ করেছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে। এসব জানতে পারার পর মেয়েটার খারাপ লাগারই কথা। ঈশান কি থেকে কি বলবে, কি থেকে শুরু করবে। আবার যবে থেকে শুনেছে মেয়েটা ওকে পছন্দ করে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তবে থেকেই কেমন যেন আনইজি ফিল হচ্ছে কথা বলতে। আম্মু বলেছিল ওরা চেয়েছিল ওদের দুজনকে বিয়ে দিয়ে একই ছাদের নিচে রেখে দিতে, আর মৌকে বরাবরই আম্মুর প্রচণ্ড পরিমাণে পছন্দ, সেটা ঈশান জানতো। তবে ওর বউ করার যে ইচ্ছে ছিল এই সিনিয়র মেয়েটাকে, সেটা জানতো না। ঈশান কিছুক্ষণ চুপ থেকে এসে এবার মৌয়ের পাশে দাঁড়ালো। মেয়েটা একবার আর চোখে ওর দিকে তাকিয়ে থেকে তারপর মুখ ফিরিয়ে নিল। ছেলেটা কথা বলছে না, ও বারবার ওর এলোমেলো অগোছালো চুলগুলো ঠিক করায় ব্যস্ত আছে, আর ঈশান ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন কিছু দেখে এবার মৌ বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা তোর? এখানে এসেছি একটু একা থাকার জন্য, এখানেও তুই আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছিস? তোকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাকে কি একটু ভালো থাকতে দিবি না নাকি? কেন, আমি আবার কি করলাম? নাকি তোমার দিকে এমন করে তাকিয়েছি দেখে? কোনো দরকার নেই আমার দিকে তাকিয়ে থাকার। রাস্তায় অনেক মেয়ে আছে যাদের দেখতে আমার থেকে অনেক বেশি সুন্দর, তাদের দিকেই তাকিয়ে থাক। সেদিন থেকে দেখছি তুমি আমার সাথে তেড়াভাবে কথা বলছো। কি সমস্যা তোমার? ভালোভাবে কথা বললে তো হয়। রাগ করো, জেদ দেখাও, ভুল করেছি তার জন্য বকাঝকা করো, যা ইচ্ছা তাই করো। তারপরে এরকম করার কি খুব বেশি দরকার? এতে আমার ভালো লাগবে বলো? আমি তো কোনো ইগনোর করছি না, যার যেমন স্বভাব তাকে তেমন করেই বললাম। আমাকে একটু একা থাকতে দে প্লিজ, যা এখান থেকে। আর আমি জানি তুই আমাকে বরাবরের মতোই বলতে এসেছিস যেন আমি তোর পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার না করি। আমি তো করতে চাইনি, তুই জোর করে নিয়ে আসলি কেন আমাকে বাসায়? না রে বাবা, তেমন কিছু না। আমি বলতে চাইলাম যে আম্মু যেটা বললো সেটা কি সত্যি? কি বললো আম্মু? আর কি সত্যি হবে? না মানে আসলে বলছিলাম কি যে আম্মু বলল তোমার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর আম্মু তোমাকে আমার বউ করে। মামি মজা করলো আর তুই সেটা সত্যি করে নিলি? এসব চিন্তা ভাবনা না করে এখন যেখানে যাচ্ছিলি যা, আমাকে একটু একা থাকতে দে। সব সময় তো একাই থাকো, আমি একটু এখানে থাকি না, কি সমস্যা? আমি তো তোমাকে জ্বালাচ্ছি না কোনোভাবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই থাক। আমি থাকলে তো তুই এখান থেকে আমাকে জ্বালানোর জন্য দাঁড়িয়ে থাকবি? ঠিক আছে থাক। কথাগুলো বলেই মৌ চলে যেতে নিলেই ঈশান ওর হাত ধরে আটকে দিল। সাথে সাথে মেয়েটা ওর দিকে ফিরল। ঈশান মৌয়ের হাতটা ছেড়ে দিতে মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল। তখন ঈশান মাথা নিচু করে বলতে লাগলো, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি।
ঈশান চলে যেতে মৌ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো। এতগুলো দিনে আমাকে অনেক জ্বালিয়েছিস তুই। তোর জন্য কোনো কিছুতেই আমি মনোযোগ দিতে পারিনি। তোর উপরে এতগুলো মেয়ের সাথে কথা বলেছিস, তার উপরে সেগুলো আমার মোটেও পছন্দ ছিল না। আমি তোকে বলতেও পারিনি, আর সেটা আমার ব্যর্থতা ছিল। আর বলবোই বা কী করে, যে কিনা বাইরের মেয়েদেরকে পছন্দ করে করে বেরিয়েছে আজ থেকে, একে তো কালোকে। তাহলে আমি তাকে কি করে বলতাম? জানি না কি হবে, তবে আমি চাই না তোকে জোর করে কোনো বাঁধনে বেঁধে রাখতে। আরও 2 দিন বাদে মৌয়ের আব্বু আম্মু আসলো ঈশানদের বাসাতে। মৌ কয়েকদিন যাবৎ কলেজে যাচ্ছে না, ভালো লাগছে না বলে সব সময় মামির আশেপাশে থাকে। অন্যদিকে ঈশান যবে থেকে জানতে পেরেছে মৌকে পছন্দ করে, ওদের বিয়ের কথাটা আম্মু ভেবে রেখেছিল, তবে থেকে মেয়েটার আশেপাশে ঘুরঘুর করছে। হয়তো ভেবেছে সিনিয়র হলেও মেয়েটা তো ওকে ভালোবাসে, আর আগে এসব জানলে হয়তো এটা আগে কখনোই করতো না। কথাগুলো ভেবে ঈশান মৌয়ের সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না। কয়েকদিন যাবৎ ওকে ইগনোর করে যাচ্ছে। প্রতিদিনের মতোই ঈশান বাইরে থেকে দুপুরের দিকে বাসায় ফিরে দেখলো আপু আম্মু এক সাইডে আর মৌয়ের আব্বু সামনাসামনি বসে আছে। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। ওর আব্বু এখানে কি করছে? লোকটা তো ওদের বাসায় সচরাচর আসে না, তাহলে কি মৌকে নিয়ে যেতে এসেছে? ঈশান ডাইনিং থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে রইল, সবটা বোঝার চেষ্টা করতে লাগলো। তখনই কানে ভেসে আসতে লাগলো, দেখেন ভাইজান, আমি আমার মেয়েকে বাসায় নিয়ে যেতে চাই। আসলে আপনি তো জানো নয়, মেয়ের বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আপনাদের বাড়িতে থাকবে। তার উপর বাড়িতে প্রায় সমবয়সী একটা ছেলে আছে, দুজনেই বিয়ের যোগ্য। যদিও কিছু না হয়, তারপরও লোকজন উল্টাপাল্টা বলবে। এসব কথা আমার হয়তো থামাতে পারবো না, কিন্তু যাতে লোকজন না বলতে পারে সেই ব্যবস্থা করতে পারবো। সেটা কি করে হয়? আমি মৌকে ছোট থেকে এখানে এনে রেখেছি। আমার একটা মেয়ে নেই। মেয়ের খুব শখ ছিল, ওকে আমি মেয়ের মতো করে আগলে রেখেছি, আর তুমি এখন এসেছো ওকে নিয়ে যেতে? তাহলে কি করবো ভাইজান? 2 দিন পর তো মেয়েকে বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠাতে হবে। তার থেকে শেষ কয়েকটা দিন আমাদের কাছেই থাকুক। অন্য জায়গায় বিয়ের কথা শুনে মৌয়ের মুখটা যে সম্পূর্ণ কালো মেঘে ছেয়ে গেল সেটা ঈশান খুব ভালো করে বুঝতে পারছে। মৌ মাথা নিচু করে আছে দেখে এবার আম্মু বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, ভাইজান, আমি তো আপনাকে বলেইছিলাম মৌকে আমার ছেলের বউ করব। তাহলে এখন আবার আপনি ওকে নিয়ে যেতে চাইছেন যে? সেটা আর হলো কোথায়? মৌ বলল ও ঈশানকে পছন্দ করে না, আর এসব নিয়ে কখনো ভাবেনি। তাহলে আমি আর এগুলো নিয়ে কিভাবে কি করব? আর সেই কবে কখন এই কথা হয়েছিল সেটাই তো এখন আপনারা ভুলতেই বসেছেন। মাঝেও কেউ বলেনি, আর এখন এসে কথা উঠছে। এসব থাকুক। ঈশান অন্য কাউকে পছন্দ করে, তাই খামাকা জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে শেষে ওদের জীবনে ঝামেলা আসবে। আমি চাই না তেমন কিছু আসুক। আগে থেকে ঈশান যাকে পছন্দ করে তার সাথেই। ভাইজান, আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে বাইরে যতই মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু দিন শেষে যদি মৌয়ের সাথে বিয়ে হয় তাহলে দেখবেন ও ঠিকই মৌকে বউ হিসেবে মেনে নেবে। ঘরে সুন্দরী বউ থাকলে আর বউয়ের আদর ভালোবাসা পেলে ছেলেরা বাইরে কোথাও যেতে পারবে না। মৌমামুনি, তুই পারবি না আমার ছেলেটাকে আগলে রাখতে? সেদিন যেভাবে ওকে এসব আজে বাজে চিন্তা থেকে বের করে এনেছিস, তেমন করে সারা জীবন আগলে রাখতে পারবি না? মৌ কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। মাথায় ঘোমটা দিয়েছে আজ মেয়েটা। আম্মু মৌয়ের দিকে তাকালো, খেয়াল করলো ওর চোখে পানি টলমল করছে। হয়তো জোর করে অন্য কোথাও নিয়ে গিয়ে বিয়ে দিলে মেয়েটা সুখী হতে পারবে না। কথাগুলো ভেবেই আব্বু ওর হাতের উপর হাত রেখে বলতে লাগলো, তুমি কি চাও মামুনি? আমার কিছু চাওয়ার নেই আবু, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তোমাদের কথার অবাধ্য আমি হতে চাই না। পরবর্তীতে তোমরা বলবে আমি নিজের ইচ্ছা মতো বিয়ে করে নিয়েছিলাম, তাই আমি তোমাদের পছন্দের বিয়ে করেই নেব। তোমরা যখন যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করে নেব। আমার কোনো কিছুতেই আপত্তি নেই আব্বু। এরকম কথা কেন বলছিস মামুনি? তুই না আমাকে আম্মু বলে ডেকেছিলি? তাহলে এখন কেন আমার থেকে দূরে চলে যেতে চাইছিস? তোকে আমি ছেলের বউ করব বলে কতদিন ধরে অপেক্ষা করে আছি, আর তুই বলছিস না তোর আব্বু যার সাথে বিয়ে দিবে তাকে তুই বিয়ে করে নিবি? যেটা হবার নয় সেটা নিয়ে আমি আর বেশি দূরে এগোতে চাই না মামি।
তাছাড়া তোমার ছেলে আমার পছন্দ করে না। সবচেয়ে বড় কথা, ওর বাইরের মেয়েগুলোকেই পছন্দ, যারা মডার্ন আর স্মার্ট তাদেরকে। আমার মতো গেও খ্যাত একটা মেয়েকে কেনই বা তার তোমার তোমার ছেলে পছন্দ হবে বলো? পছন্দ করবেই কেন? আব্বু আমার মনে কষ্ট দিয়ে আমি অন্য কোথাও বিয়ে করতে চাই না মামি। ওরা যেখানে ঠিক করবে আমি সেখানেই নির্দ্বিধায় বিয়ে করে নেব। আম্মু হতাশ হলো, চুপ করে রইল কিছুক্ষণ। তারপর একটা সময় উঠে চলে গেল সেখান থেকে। ঈশান এসে আপুর পাশে বসলো। তখন আব্বু ময়ের আব্বুকে উদ্দেশ্য করে বলল, এখনো এমন কিছু হয়ে যায়নি যে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। তাছাড়া ঈশান বাইরের কয়েকটা মেয়েকে পছন্দ করছে, তার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক এত গভীর কিংবা বিয়ে হয়েছে যে এখন আর মৌকে বিয়ে করতে পারবে না। মৌমামনি, তুই আমার কথা রাখবি না? তুই তোর আব্বুকে বলে দে তুই আমার ছেলেকে বিয়ে করবি। দেখ তোর মামি কত কষ্ট পেল, তুই এতদিন যাবৎ আমাদের বাসাতেই আছিস, আর এখন এসে বলছিস তোর আব্বু যার সাথে বিয়ে ঠিক করবে তুই তাকেই বিয়ে করে নিবি। মৌয়ার কোনো কথা বলল না। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে রেখেছে। ময়ের আব্বু আবারও ওর দিকে ফিরে বলতে লাগলো, আমি আবারও বলছি, তুমি বলো কি চাও মামনি? বললাম তো আমার কিছু চাই না আব্বু। তুমি তুমি যেটা বলবে সেটাই হবে। যদি বলো এখন এখান থেকে বাসায় চলে যেতে, তবে তাহলে তাই হবে। আমি যদি বলি আজকে এখন এই মুহূর্তে বিয়ে করতে হবে, তাহলে বিয়ে করে নিতে পারবে? ময়ের বুকের ভিতরটা ধক করে উঠল। তার মানে কি আব্বু ছেলেপক্ষকে ঠিক করে রেখে এসেছে? তারা বাড়িতে বসে আছে, সেজন্যই নিতে এসেছে। মৌ হাত মোচড়াতে লাগলো। এবার ঈশান আর মামাকে যখনই কিছু বলতে যাবে তার আগেই মৌ বলতে লাগলো, ছোটো থেকে আমি কখনো তোদের কথা ফেলিনি, তাই আজও ফেলবো না। বললাম তো যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করে নেবো আব্বু। ভাইজান, তাহলে কাজী ডাকুন। আজকে এখন এই মুহূর্তে দুইজনে বিয়ে হবে। আর ঈশান যদি বারণ করে দেয় তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আমি চাই না আমার মেয়ের সম্পর্কে কেউ আঙ্গুল তুলে একটা বাজে কথা বলুক। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। আব্বু ঈশানের মুখের দিকে তাকালো। কিছু জিজ্ঞেস করার আগেই ছেলে বলতে লাগলো, আমার কোনো আপত্তি নেই আব্বু। ঈশান কেন বিয়েতে হ্যাঁ বলল, কী জন্য বিয়েটা করে নিবে বলল সেটা জানে। তবে এই মুহূর্তে ময়ের চোখের পানিটা বুকের বাঁ পাশটায় গিয়ে লাগছে। তার উপর আম্মুও কষ্ট পেয়েছে ময়ের এমন কথাতে। একটু বাদে ঈশানের বন্ধুদের মাধ্যমে কাজী ডাকা হলো। বিয়ে শুরু হতেই ঈশানের আম্মু দূরে দাঁড়িয়ে রইল, এখনও কাছে আসছে না। ঈশান তখন জোর করে এনে আম্মুকে একটা জায়গায় বসিয়ে দিল। বিয়েটা বেশ ভালোই সম্পন্ন হতেই সবাই কথা বলতে লাগলো। মো একটা কথা পর্যন্ত বলেনি, শুধু একবার ঈশানের দিকে তাকিয়েছিল। বউসা যে মেয়েটাকে এখনও পর্যন্ত সাজানো হয়নি, তবে গোলাপি রঙের একটা 3 পিস পরেছে, তাতে মেয়েটার গায়ের সাথে একদম যেন ম্যাচ করে গেছে। একদম ওর ঠোঁটের মতো গোলাপি। সব মিলিয়ে যেন কোনো অপ্সরী বা পরী ওর সামনে বসে আছে। মেয়েটা আজকে লজ্জা পাচ্ছে খুব। ময়ের আব্বু অনেকক্ষণ ঈশানের সাথে কথা বলল। ঈশানও বন্ধুদের সাথে কথা বলল। ফুপা অর্থাৎ শ্বশুর মানে ময়ের আব্বু সন্ধ্যার মুখে মেয়েকে রেখে চলে গেল। তবে মেয়ে কান্নাকাটি করলো না, করবেই বা কেন? সে স্কুল লাইফ থেকে কলেজের গণ্ডিতে পা রাখতেই তখন থেকে এ বাড়িতে আছে আর আম্মুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। কিন্তু আজকে যখন এরকম কথা বলল তাতে আম্মু কষ্ট পেয়েছে। এবার আব্বু যেতেই ঈশানকে মৌকে বলতে লাগলো, একটু রুমে আসবে? ঈশানের কথাতে মেয়েটা মাথা নেড়ে উত্তর দিয়ে তারপর দোতলায় এসে ওর নিজের রুমের দিকে যেতে গেলে ঈশান হাত ধরে টানতে টানতে মেয়েটাকে নিজের রুমে আনলো। দরজাটা লাগিয়ে দিতে মৌ ভয় পেয়ে গেল। ঈশান আর মৌ পাশাপাশি বসে আছে, মাঝখানে দূরত্ব রেখে বসলো। ছেলেটা মৌয়ের দিকে তাকিয়ে আছে আর মেয়েটা মাথা নিচু করে রেখেছে। আমার উপর রাগ করে থেকে বিয়েতে বারণ করে দিচ্ছিলে কেন? দেখো আম্মু কত কষ্ট পেল। যাকে মায়ের মতো ভালোবাসো তাকে আছে কষ্ট দিয়ে ফেললে। তোমার কাছে যদি এই কষ্টের কারণ নাও মনে হয়, তারপরেও গিয়ে আম্মুর সাথে একটু কথা বলো, একবার সরি বলে দাও, নাহলে আম্মু সত্যিই খুব কষ্ট পাবে। দেখো রাগ তুমি আমার উপর করেছো, সেটা নিয়ে রাগ দেখাও, তারপরও আম্মুর সাথে গিয়ে একবার কথা বলে আসো, যাও। মৌ কোনো কথা বলল না।
একবার ছেলেটার দিকে তাকাতেই ঈশান যখন রিকোয়েস্ট করতে যাবে তখনই মেয়েটা মাথার ঘোমটা দিয়ে আম্মুর রুমের দিকে চলে গেল। আম্মুর রুমে বসে কিছু একটা ভাবছিল, তখন মৌ আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আম্মু আসবো? মৌয়ের মুখে আম্মু কথাটা শুনে ভদ্রমহিলা অবাক হলো। তারপর দরজার দিকে ফিরে ওকে দেখে একটু হাসার চেষ্টা করে আসতে বলল, তবে হাসিটা মলিন। মৌ এসে আম্মু থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। আম্মু আবার পিছন ফিরে ঘুরে কি যেন গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। তুমি কিছু বলবে? না মানে আসলে হ্যাঁ বলছিলাম কি যে আম্মু, আমি তখন অমন করে বলতে চাইনি। তুমি আমার কথাতে তখন কষ্ট পেয়েছো তাই না? আরে না, দূর পাগলি, আমি কষ্ট পাবো কেন? আমি আশা করছিলাম তুই বিয়েতে হ্যাঁ বলবি, কিন্তু তোমার আব্বুর উপরে ছেড়ে দিয়েছো, সেই জন্য অবাক হয়েছিলাম। তবে প্রত্যেকটা মেয়েরই উচিত এইরকম করে কথা বলা। আর তুমি ঈশানকে ভালোবাসো সেটা আমার কাছে প্রকাশ করার পরও আজকে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলে। অবশ্যই তাতে আমার ছেলেরই দোষ। আম্মু তুমি রাগ করে দেখো না প্লিজ, আই এম রিয়েলি সরি। দেখো, তাকাও না একবার আমার দিকে। আম্মু মৌয়ের দিকে ফিরতেই মেয়েটা আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আম্মু ওকে উঠিয়ে এক হাতে জড়িয়ে ধরল। তারপর কপালে চুমু খেতে মেয়েটাও ওনাকে দু হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো। আব্বুকে আমি তেমন করে কিছু বলতে পারতাম না। সবচেয়ে বড় কথা হলো আমি জানতাম যে আব্বু এরকম কিছু করবে না, তাই আব্বুর উপরে ছেড়ে দিয়েছিলাম। তুমি রাগ করো না প্লিজ। দেখো, এখন তো আমি তোমার ছেলের বউ। এখন থেকে আমি সবসময় এখানেই থাকবো। তুমি দয়া করে রাগ করো না আম্মু। না রে পাগলি মেয়ে, আমি রাগ করি নাই। রাগ যদি করেই থাকতাম তাহলে কথাই বলতাম না, তাই না? এখন তো কথা বলছি, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আম্মু অনেকক্ষণ যাবৎ মৌকে বোঝালো। একটু বাদে মৌ রুমে আসলো। তবে ঈশান মেয়েটাকে দেখে অসম্ভব রকমের অবাক হলো, কারণ মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে এই মুহূর্তে দেখতে। মনে হচ্ছে যে একটু আগেই বউ সাজে কেউ সাজিয়ে দিয়েছে, তবে যেটুকু সাজিয়েছে তাতেই অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঈশান ভাবেনি মেয়েটাকে ওর রুমে আপনা আপনি আসবে। মৌ আসতেই ছেলেটা বেড ছেড়ে উঠে বসলো। মৌ গিয়ে বেডের এক সাইডে বসে পড়তেই তখন ঈশান বলতে লাগলো। যাই হোক, রাগ করে থেকে যে রুমে আসবে না বলে জেদ ধরেননি, সেটার জন্য অনেক ধন্যবাদ। যদি ঘুম পেয়ে থাকে তাহলে ঘুমিয়ে পড়ো। মৌ একটু অবাক হলো। তখন ঈশান রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আসতেই মৌ বলতে লাগলো। তুমি কোথায় শোবে? যদি খুব বেশি আনইজি ফিল লাগে আমার সাথে একই বেডে শুতে, তাহলে বলো, আমি নিচেই শুচ্ছি। হাসছে আমার ভদ্র ছেলে। না, নিচে কোথাও যেতে হবে না, আমার পাশেই শো। ঈশান ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে মৌয়ের পাশে শুয়ে পড়ল। তবে মাঝখানে কোনো কোলবালিশ নেই। মেয়েটা ওর দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। ঈশান জানে না মেয়েটার জন্য এত কেন অনুভূতি হচ্ছে। কেবল একটা মায়া কাজ করছে। আবেগ, ইমোশন সব কিছু এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে। মৌয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকে মনে হয়েছে এই সময়টা এখানেই থমকে থাকুক। কেউ কোনো কথা বলছে না। মৌ মাথা নিচু করে কিছু একটা ভেবে যাচ্ছে। তখনই ঈশান ওর হাতের উপর একটা হাত রাখতেই মৌ চোখ বড় বড় করে তাকালো। ঈশান হাতটা সরিয়ে ফেললো আর বলতে লাগলো। সরি, আসলে আমি ভাবতে পারিনি তুমি রাগ করবে। আচ্ছা ঠিক আছে, আমি দূরে যাচ্ছি। ঈশান কথাটা বলতেই মৌ ঈশানের হাতটা চেপে ধরলো অন্য হাত দিয়ে। তারপর বেশ খানিকটা অস্পষ্ট সুরে বলতে লাগলো। আমি রাগ করিনি, কি বলবে বলো? না মানে আমার মনে হচ্ছে তুমি আমার উপর এখনো রাগ করে আছো। ওসব বাদ দাও। ওসব রাগ অভিমান আমি ভুলে যেতে চাই। যে রাগ অভিমানের মানে বোঝে না, তারপরে রাগ অভিমান করে থাকার কোনো মানেই হয় না। আরে বাবা, আমি জানতাম নাকি যে তুমি আমাকে হ্যাঁ, আমি তোমাকে কি না মানে ভালোবাসা পছন্দ করো জানতাম না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে জুনিয়র আর মামাতো ভাই হিসেবে ভাবো, কিন্তু এমন করে কখনো চিন্তাও করা হয়নি তুমি আমায় এত ভালোবাসো। যদি জানতাম তাহলে কি বাইরে ঘুরে বেড়াতাম? তাহলে কি করতে? কী আর করতাম, তোমার সাথে প্রেম করতাম, তোমাকে সময় দিতাম। আমি জানতাম না যে এরকম কিছু হবে, তাহলে কখনোই এসব আজেবাজে মেয়ের পেছনে ঘুরতামই না। বিয়ের আগে যা করেছো করেছো, এরপর থেকে এরকম কিছু করলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব বলে দিলাম। আর আমি বাসা থেকে বেরোলেই যে আম্মু তোমার কি অবস্থা করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই ভবিষ্যতে আর এরকম ভুল করার চিন্তাও করো না।
ঠিক আছে, করব না। সেদিন তোমার বাসা থেকে আসার সময় তো কথা দিলাম। এখন এইটুকু বলো যে আমি যখন অন্য সব মেয়েদের সাথে কথা বলতাম আর প্রেম ভালোবাসার চেষ্টা করতাম, তখন তোমার খুব খারাপ লাগতো, তাই না? তোমার কি মনে হয়? আমি আগে কখনো কাউকে ভালোবাসিনি তোমার মতো করে, তাই জানি না। যদি তুমি বলতে তাহলে সুবিধা হতো বুঝতে। যেদিন ভালোবাসবে সেদিন বুঝতে পারবে। আমি যদি কোনো ছেলের সাথেও কথাও বলি, তখন তোমার মনে হবে যে আমি তো তোমার একান্ত ব্যক্তিগত, তাহলে অন্য কারোর সাথে কথা কেন বলছি? আমার প্রতি তোমার প্রচণ্ড পরিমাণে রাগ হবে, ইচ্ছে করবে আমার সাথে যে কথা বলছে তাকে মেরে ফেলতে। সবচেয়ে বড় বিষয় কি জানো তো, যখন তোমাকে অন্য মেয়ের সাথে হেসে কথা বলতে দেখতাম, তখন মনে হতো বুকের ভেতর থেকে কেউ কলিজাটা টেনে বের করে নিচ্ছে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ময়ের হাতের উপর অন্য একটা হাত রেখে বলতে লাগলো, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আমার সামনে আমার ভালোবাসার মানুষটা আছে। আমাকে কয়েকটা দিন সুযোগ দাও, দেখো আমি তোমাকে ঠিক নিজের মতো করে ভালোবাসবো। তুমি ভালোবাসবে কিনা জানি না, তবে অন্য কোনো মেয়ের সাথে আগের মতো আর কথা বলতে পারবে না। আমি আর 10টা বইয়ের মতো বলছি না যে ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখবে না কিংবা মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলা যাবে না। তুমি ওদের সাথে কথা বলবে, কিন্তু সীমিত। আর এসব বিষয়ে কোনো মজা করা যাবে না। আগে যা করেছো করেছো, এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করো। ঈশান মৌকে আশ্বস্ত করলো। এমন করেই কাটতে লাগলো দিন। ঈশান আর ময়ের কাছাকাছি আসা বলতে একই বেডে শোয়া, হাতের উপর হাত রাখা, আর ভুলবশত ঘুমের মাঝে দুজনকে জড়িয়ে ধরা, এই অবধি। কয়েকদিন পরের ঘটনা। আব্বু ঈশানকে অফিসে যেতে বলল। রাতে খাবার সময় কথাটা বলতেই ঈশান পরদিন সকালে উঠে ফ্রেশ হওয়ার বদলে একেবারে গোসল করে বেরোলো। মৌ বিয়ের পর থেকে শাড়িটাই বেশি পরে। ঈশান আরও খেয়াল করেছে মেয়েটা 2 হাত ভর্তি চুড়ি পরে। এগুলো ঈশানের পছন্দ, সেটা মেয়েটা খুব ভালো করেই জানে। যাই হোক, ঈশান ওয়াশরুম থেকে খালি গায়ে একটা টাওয়াল পরে বেরিয়ে আসে। এরই মাঝখানে মৌ রুমে আসে। ওর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতেই তখন ঈশান মৌকে ইশারায় কাছে ডাকে। মেয়েটা এসে সামনে দাঁড়াতেই ঈশান ওর হাতে আরেকটা টাওয়াল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, জামাই অফিসে যাচ্ছে, তাকে তো একটু রেডি হতে সাহায্য করতে পারো। কখন কি লাগে না লাগে একটু জানার চেষ্টা করতে পারো। তা না করে দূরে দূরে কি এত ঘোরাঘুরি করছো? সেই জন্যই রুমে আসলাম। এখন বলো কি করতে হবে? মাথাটা মুছে দাও। মৌ মুচকি হেসে এসে ঈশানের সামনাসামনি দাঁড়ালো। তারপর 2 হাতে মাথার উপরের টাওয়ালটা নিয়ে ওর চুলগুলো মুছতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চুলগুলো মোছা হয়ে গেলে মৌ চলে যেতে নিবে, তার আগেই ঈশান মেয়েটার কোমর জড়িয়ে ধরে 2 হাতে, তারপর আরেকটু সামনে আনলো। মৌ অবাক হলো। ঈশান মেয়েটাকে আরেকটু চমকে দিয়ে ওর পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে দিয়ে মুখ গুজে দিল। মৌ চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে 2 হাতে ছেলেটার চুলের হাত রাখলো। অনেক আগেই মৌয়ের হাত থেকে টাওয়ালটা পড়ে গেছে। ঈশান মৌয়ের পেটে মুখ গুজে দিয়ে কয়েকটা গভীরভাবে চুমু খেলো। মৌ ঈশানের চুলগুলো আঁকড়ে ধরলো 2 হাতে, চোখ জোড়া বন্ধ করে নিয়ে কয়েকটা জোরে জোরে নিঃশ্বাস নিল। ঈশান মেয়েটার পেটে ইচ্ছে মতো ঠোঁটের স্পর্শ দিচ্ছে আর নাক ঘষে যাচ্ছে। ইচ্ছে করছে না ছেলেটাকে দূরে সরিয়ে দিতে। ভালোবাসার মানুষটার যে এতটা কাছে কখনো আসা হয়নি। মৌ চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু সময় ঈশান উঠে দাঁড়ালো, তারপর মেয়েটাকে আলতো করে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। আরেক হাত মুখের পাশে রাখতেই দেখলো মৌয়ের ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। ঈশান আলতো করে ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কপালে, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হয়েছে বউ, এমন করে কাঁপাকাঁপি করছো কেন? এখনো তো তেমন কিছুই করলাম না। ময়ের হুঁশ ফিরল। ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখনই ছেলেটা আরও শক্ত করে ওকে বুকের সাথে চেপে ধরে মেয়েটাকে নিজের সাথে লেপ্টে ধরতেই মৌ আমতা আমতা করতে লাগলো। ঈশান বলতে লাগলো, এখান থেকে যাওয়ার বড্ড বেশি তাড়া, তাই না? আমি এখন তোমার হাজব্যান্ড, আমারও অধিকার আছে তোমাকে কাছে পাবার। তাহলে দূরে যেতে চাইছো কেন বউ? মৌ লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নিল। দৌড়ে যাওয়ার সময় শুধু বলল, জানি না। রাতে কিন্তু আর ছাড়বো না বউ, আমার এর থেকে আরো বেশি আদর চাই। ততক্ষণে লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়েছে। আম্মু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে। আব্বু আজ সকাল সকাল বেরিয়ে পড়েছে। ঈশান একটু বাদেই রেডি হয়ে নিচে আসতেই দেখলো মৌ খাবার তৈরি করে ফেলেছে।
ঈশান এসে ডাইনিংয়ে বসতেই মেয়েটা তাড়াহুড়ো করে খাবার বেড়ে দিতে লাগলো। আম্মু এখনও রান্না শেষ করে উঠতে পারেনি। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে কি না। মৌ খাবার বেড়ে দিতেই ঈশান মেয়েটার হাত ধরে টেনে পাশে বসালো। তারপর বলতে লাগলো, আমাকে খাইয়ে দাও বউ। মৌ চোখ বড় বড় করে তাকাতেই এরই মাঝখানে আম্মু এসে কথাটা শুনে ফেললো। তারপর বেশ খানিকটা মুচকি হেসে বলল, এখানে তেমন কেউ নেই, আমার সামনে এত লজ্জা পাচ্ছ কিসের জন্যে? আমি তো কিচেনেই আছি, দাও খাইয়ে তোমার বরকে মামুনি। মৌ লজ্জা মাখা মুখে হ্যাঁ সূচক উত্তর দিয়ে তারপর ঈশানকে খাইয়ে দিতে লাগলো। যতবার মেয়েটা ওকে খাবারের লোকমা মুখে তুলে দিয়েছিল ততবার ঈশান মৌয়ের আঙুলে কামড় দিচ্ছিল। ঈশানকে অনেকক্ষণ যাবৎ বিরক্ত করলো। একটা সময় ঈশানকে খাওয়ানো শেষ হয়ে গেলে মেয়েটা দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে যাওয়ার অপেক্ষা করতে লাগলো মৌ কখন কল করবে, কিন্তু মেয়েটা কল দিচ্ছে না। শেষে ঈশান এক প্রকার রাগ নিয়ে 11টার দিকে কল করলো। ছেলেটা কল করতেই মৌ অনেকটা ভয় পেয়ে যায়। ফোনের স্ক্রিনে ঈশানের নাম্বারটা দেখে তাড়াহুড়ো করে রিসিভ করে সালাম দিতেই ঈশান সালামের উত্তর দেয়। মেয়েটাকে মুখ কালো করে থাকতে দেখে অবাক হলো। মেয়েটার এই অবস্থা কেন? ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আজকে প্রথমবার তোমার কথাতে অফিসে আসলাম। অফিসে আসার পর একটাবার তো ফোন দিয়ে জানতে পারতে আমি ঠিকঠাক মতো পৌঁছেছি কি না। অন্তত একটাবার একটা মেসেজ তো করে দেখতে পারতে। নাকি এখনও সে আগের মতো রাগ করে আছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আজ সকালে একটু দুষ্টুমি করেছি, সেই জন্য তুমি আবারও নতুন করে রাগ করেছো, তাই তো? ঠিক আছে, আমি আর তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচও করবো না বউ। মৌ অসহায় চোখে তাকাতেই ঈশান বলতে লাগলো, আমি তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর তুমি প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো। এটা কি খুব বেশি ঠিক হচ্ছে মৌ? পুরুষ বউয়ের কাছে চায় মানসিক শান্তি, আর সেই বউ স্বামীর সাথে কথাই বলে না ঠিক করে। বিয়ের পর থেকে দেখছি তুমি আমার সাথে কথাই বলতে চাইছো না। কি সমস্যা তোমার? নাকি আমি তোমাকে কোনো বিষয় নিয়ে জোর করছি? বলো তো। মৌ কোনো কথা বলল না। ঈশান রাগ করে কলটা কেটে দিল। মেয়েটা ফোন ব্যাক করলো না। অদ্ভুত ব্যাপার। ঈশান আম্মুকে ফোন করে বলল, আম্মু, তোমার বৌমার কি হয়েছে? একটাবার রুমে গিয়ে দেখো তো। ফোন করলাম, কথা বলো না, মুখ কালো করে রেখেছে। নাকি আমার সাথে বিয়ে হয়েছে দেখে খুব বেশি আফসোস হচ্ছে তার? এটা কেমন কথা আব্বু? মৌ একবারও বলেছে যে তোমার সাথে বিয়ে হয়েছে দেখেও এখন মন খারাপ করে আছে? কি সব আজব কথা। আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি কি হয়েছে। আম্মু গিয়ে অনেকক্ষণ জিজ্ঞেস করলো, কিন্তু মৌ তেমন করে কোনো কথা বলল না। শেষে আম্মু হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে। ঈশান দুপুরের বাসায় আসলো না। যাওয়ার সময় বলে গিয়েছিল বাসায় আসবে, কিন্তু মেয়েটার এরকম কর্মকাণ্ডে আর বাসায় যেতে ইচ্ছে করলো না। সারাদিন না খেয়ে দুপুরে বসেছিল। ভেবেছিল মৌ একটাবার কল করবে, কিন্তু মেয়েটা কল করেনি। কেন যে মেয়েটা এরকম মন খারাপ করেছিল সেটা নিয়ে ভাবতে ভাবতেই দিনটা কেটে গেল। বিকেল 3টার মুখে ঈশান অফিস থেকে বেরোলো। তারপর বাসায় যাবার পথে মনে হলো যে মেয়েটার জন্য কিছু একটা নেওয়া যাক। কখনো ওর জন্য কিছু নেওয়া হয়নি, আর বিয়ের পর তো মেয়েটাকে কিছু দেওয়াও হয়নি। ঈশান মৌয়ের পছন্দের বেশ কিছু গোলাপ আর একটা শাড়ি, চুড়ি আর কিছু চকলেট নিল, যেগুলো মৌয়ের বরাবরই পছন্দ। ঈশান বাসায় ফিরল, দেখলো মেয়েটা আম্মুর সাথে রান্না করছে। ঈশান বাসায় এসেছে, মৌ সেটা দেখেও ফ্যাল করে তাকিয়ে রইল। তখন আম্মু বলতে লাগলো, কি হলো মামুনি? বর বাসায় এসেছে, যাও গিয়ে দেখো কি লাগবে না লাগবে। এরকম করে চুপচাপ বসে থাকলে হবে? আম্মুর কথাতে মৌয়ের হুঁশ ফিরতেই মেয়েটা তাড়াহুড়ো করে রুমে আসলো। এসে দেখলো ঈশান ড্রেস চেঞ্জ করছে। মেয়েটা এসে দূরে দাঁড়িয়ে রইল। ঈশান বেডের উপর শাড়ি আর বাকি জিনিসগুলো দেখিয়ে বলতে লাগলো, দেখো, এখানে তোমার পছন্দের কিছু জিনিস আছে। যদি পছন্দ না হয় তাহলে ফেলে দিও, জোর করছি না তোমাকে। ঈশানের কথাতে মৌ এসে জিনিসগুলো নেড়ে চেড়ে দেখলো। বুঝতে পারলো যে এসবই ওর পছন্দের। শাড়িটা পরো, সুন্দর লাগবে তোমাকে। আর যদি মনে হয় ইচ্ছা করছে না তাহলে ফেলে দিও, আমি সবটা বুঝে যাব। মৌ কেন কথা বলছে না ঈশান জানে না। ছেলেটা নিচে চলে আসলো।
তারপর আম্মুকে ডাকতে লাগলো। খুব ক্ষুধা পেয়েছে, দুপুরে খায়নি। এসে আম্মুকে ডাকতে লাগলো। মৌ কোনো কথা বলছে না দেখে বিরক্ত লাগছে, তাই আম্মুকে ডাকলো। ভদ্রমহিলা যখনই কিছু জিজ্ঞেস করবে তার আগেই ছেলে বলতে লাগলো, আমায় কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। সে কি কথা, দুপুরে কি খাওনি নাকি? না, খেতে ইচ্ছে করছিল না। কেউ এমন মুখ গোমরা করে থাকলে ভালো লাগে বলো? যাই হোক, বাদ দাও, এসব খাবার নিয়ে আসো। আমাকে একটু খাইয়ে দাও কষ্ট করে। আমার হাতে তো অনেক কাজ। ঠিক আছে, খাইয়ে দিতে হবে না, খাবার তো এনে দিতে পারবে। আমি মৌকে বলে দিচ্ছি, ও এসে খাইয়ে দিবে। কোনো দরকার নেই। যে নিজে থেকে কিছু করতে চাইছে না, আমার সাথে কথা পর্যন্ত বলতে চাইছে না, তাকে দিয়ে জোর করে কিছু করানোর ইচ্ছাটা আমার নেই। যা খুশি তাই করতে দাও। আম্মু খাবার এনে দিল। এবার মৌ এসে ঈশানের সামনে দাঁড়িয়ে রইল। ছেলেটা যখনই হাত দিয়ে খেতে নিবে তখন মৌ প্লেটটা নিতে গেলে ঈশান প্লেটটা নিজের সরিয়ে নিল আর বলতে লাগলো, যার আমার সাথে কথা বলার ইচ্ছা নেই, আমি তার হাত থেকে খাই না। ছেলেটা এক প্রকার রাগ দেখিয়ে নিজের হাতে খাবার খেলো। মৌয়ের দিকে একটাবারের জন্য তাকাচ্ছে না। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই মৌ রুমে এসে ঈশানের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু আজব কাণ্ড, ছেলেটা রুমে আসছে না কেন? অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন ঈশান রুমে আসলো না, ঠিক 12টার দিকে মৌ রুম থেকে বেরোলো। তারপর আশেপাশে ঈশানকে খুঁজতে লাগলো। খোঁজার চেষ্টা করে যখন পেল না, তখন মনে হতে লাগলো বাসার সদর দরজা বন্ধ। তার মানে ঈশান বাইরে যায়নি, বাসাতেই কোথাও আছে। খুঁজে দেখতে দেখতে শেষে গেস্ট রুমে এসে দেখলো ছেলেটা আধা শোয়া হয়ে বসে কিছু একটা ভাবছে। মৌ বেশ খানিকটা খারাপ লাগলো। ওর উপর রাগ করে সেখানে বসে আছে, তাহলে কি তখন কথা বলেনি দেখে এরকম করে রাগ করে আছে? কথাগুলো ভেবেই এবার মৌ এসে ভিতরে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ রইল। তারপর ঈশানের ধ্যান ভাঙানোর জন্য একটু হালকা কাশি দিতেই ছেলেটা একবার আর চোখে ওর দিকে তাকিয়ে থেকে তারপর আবার ভাবনায় বিভোর হলো। এবার মৌ গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে এসে যখনই ওর সামনে দাঁড়ালো, ঈশান অবাক হলো, কারণ মেয়েটা ওর দেওয়া সেই কালো শাড়িটা পরেছে আর বেশ সুন্দর করে সেজেছে। এমন কিছু দেখে ছেলেটা অবাকের চরম সীমানায় পৌঁছালো। কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে যে? অনেক রাত হয়েছে, যান গিয়ে শুয়ে পড়ুন। না মানে আসলে বলছিলাম, তুমি কি আমার উপরে রাগ করে আছো? কেন, কি জন্য রাগ করতে যাব? আর রাগ করার অধিকার থাকলে না রাগ করব? আসলে আমি তখন ইচ্ছে করেই কথা বলিনি। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো, সেই জন্যই আর কি। সেজন্যই আমাকে মেন্টালি টর্চার করা হলো, তাই তো? এতক্ষণ খুব বেশি ভালো লেগেছে, এখন যাও গিয়ে শুয়ে পড়ো। তাহলে তুমি এখানে কেন? রুমে চলো। ইচ্ছে নেই, তোমার এরকম কর্মকাণ্ড দেখে রুমে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। এখানেই শুতে যাচ্ছি, যাও এখান থেকে, ডিস্টার্ব করো না। সকাল থেকে অনেক জ্বালিয়েছো মেন্টালিভাবে, এখন চাইছি না তোমার সাথে কোনো প্রকার সিনকিট করতে। সরি ঈশান, আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আমি যদি তোমার সাথে কথা না বলি তাহলে তোমার ঠিক কেমন লাগে, তাই দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার পিচ্চি বরটা যে আমাকে এত ভালোবাসে সেটা আমি বুঝতে পারিনি। সরি বেবি। জানো আমার কতটা খারাপ লেগেছে? বিয়ের 15 দিন হলেও আমি তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেখিনি, আর তুমি আমার সঙ্গে কথাই বলোনি। তুমি আমার অভ্যাস হয়ে যাচ্ছ। যখন থেকে জানতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, তবে থেকে কেমন যেন অনুভূতি হচ্ছে। বারবার মনে হচ্ছে এই মেয়েটাকে আমি কেন ভালোবাসতে পারলাম না। আর সেই তুমি আজকে পুরো দিনটাই আমার সাথে কথা বলোনি। রাগ করে থাকলে তার জন্য যা পারো শাস্তি দিও, কিন্তু এরকম করে মেন্টালি টর্চার করার মানে কি? টর্চার তো করেই ফেলছো, এখন সরি বলে কি হবে? এবার তো হয়েছে, তোমার শান্তি। মৌ মাথা নিচু করে রইল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। তারপর বেড থেকে উঠে বসতেই মৌ এগিয়ে আসলো। ঈশানের সামনে এসে মেয়েটা দাঁড়াতেই ছেলেটা উঠে যেতে নিলে মৌ ছেলেটাকে জোর করে বসিয়ে দিল। তারপর গলাটা জড়িয়ে ধরে নিজে ঈশানের কপালে চুমু খেতেই ঈশান ওর কোমর জড়িয়ে ধরল। ছেলেটার চোখে পানি টলমল করছে। মৌ সেটা বুঝতে পারছে। তার মানে কি ছেলেটা ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে, খুব বেশি কাছে চাই। মৌ নিজেও একই ছাদের নিচে থেকে ঈশানের ভালোবাসা থেকে বঞ্চিত থাকতে চায় না, তাই
তাই মেয়েটা একটু মুচকি হাসলো, তারপর আপনা আপনি ওর কোলের মধ্যে বসে পড়ল। ময়ের এমন অদ্ভুত ধরনের আচরণে অবাক হলো ঈশান। তারপরও এক হাতে কোমর জড়িয়ে ধরে আরেক হাত মুখের পাশে রেখে বলতে লাগলো, অনেক বেশি ভালোবাসি বউ, যদি কোনো ভুল থাকে তার জন্য যা খুশি শাস্তি দিও। তারপরও এরকম চুপ করে থেকে মেন্টালি টর্চার করো না প্লিজ। আমি তোমার কাছে মানসিক শান্তি চাইছি, আর তুমি যদি এমন অশান্তির কারণ হও তাহলে আমি কি করে ভালো থাকবো বলো? মৌ আবারও মুচকি হাসলো, আলতো করে ঈশানের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়ে কয়েক সেকেন্ড বাদে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সরি বেবি, আর কখনো এরকম করবো না। দেখো, এখন থেকে তোমার অনেক বেশি কাছে থাকবো শোনো। সত্যি তো ভালোবাসবে তো আমায়? মৌ লজ্জায় কথা বলতে পারছে না। তারপরও ঈশান এরকম মন খারাপ দেখে কথা বলতেই হচ্ছে। ঈশান মৌকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর ওর গলায় আর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি, বিয়ের পর থেকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে বেশি দিন দেরি করতে হবে না। যখন থেকে জানতে পেরেছি তুমি আমায় ভালোবাসো, তখন থেকে নিজেই চেষ্টা করে গেছি তোমাকে ভালোবাসার। আর আজকে তোমার ইগনোরটা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি আর কতটুকু কাছে পেতে চাই। প্লিজ বউ, আর কখনো এমন করে আমাকে ইগনোর করো না। তোমার ইগনোরটা যে আমি আর নিতে পারবো না, বিশ্বাস করো। সত্যি মরে ঈশানের এরকম ধারা কথাতে মৌ ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল। সাথে সাথে ঈশান পাগলের মতো মেয়েটার নরম ঠোঁটে কিস করতে লাগলো। মিনিট পাঁচেক পরে মেয়েটাকে ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলো। এবার মৌ ঈশানের গালে খুব জোরে সুরে একটা চুমু খেয়ে বলতে লাগলো, চলো শোনো, এবার রুমে চলো, অনেক রাত হয়েছে, রুমে গিয়ে শুয়ে পড়ি। না, আজকে এই রুমেই থাকবো। তুমি আমার কাছে থাকবে, কোথাও যাবে না। আর আমি এখন থেকে এখানেই থাকবো। অন্তত আজকে রাতটা তো দুজন এখানে কাটাবো। কিন্তু এই গেস্ট রুমে, রুম ছেড়ে এখানে কেন? চলো না রুমে যাই। কেন? এখানে ভালোবাসলে কি খুব বেশি খারাপ লাগবে বউয়ের? যথেষ্ট। ঈশান মৌকে কোলে উঠিয়ে নেয়, তারপর রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আসে। এরই মাঝে মৌ আবারও ছেলেটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলাতেই ঈশান রেসপন্স করতে লাগলো। এরপর যেটা হবে সেটা দুজনের মাঝেই থাকুক, আমরা ওদের কাজে বাধা না দিই। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।